কলমটা হাত থেকে পড়ে যায়। পূর্ণা চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাহি পেছন থেকে একগাল হেসে বললেন, পূর্ণাময়ী। পূর্ণা হাত দিয়ে চোখের জল মুছে হাসি মুখে ফিরে তাকায়, কিন্তু মাহির চোখে ফাঁকি দিতে পারে না। মাহি বলল, তুমি কাঁদছো পূর্ণাময়ী? না তো। আমার কাছ থেকে কিছু লুকাতে পারবে না। সন্তানের কথা মনে পড়ছে তাই না? শোনো পূর্ণাময়ী, সে জান্নাতে আছে, তার সাথে একদিন আমাদের দেখা হবে। পূর্ণা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কান্না আটকে রাখতে পারল না, কেঁদে দেয়। মাহি জড়িয়ে ধরে বলে, আমাদের যেতে হবে। আজকে তোমার জীবনে একটা বিশেষ দিন। আইনজীবী পেশায় আজ প্রথম মামলা হাতে নিব। পূর্ণা করুণ স্বরে বলল, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। প্রথমেই বিচ্ছেদের মামলা। দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে হবে। যদি বিচ্ছেদ ঘটবে তাহলে ভালোবাসার কেন জন্ম হয়? আলাদা যখন হবে তাহলে কেন একসাথে থাকার সিদ্ধান্ত নেয়? হয়েছে, এইসব ভেবে তুমি কষ্ট পেও না পূর্ণাময়ী। ঠিক আছে। বসার ঘরে আছে মাহি, পূর্ণা, ফেরজাদ, সাথে তাদের 2 ছেলে আলী আর মেহির। ফেরজাদকে সালাম করে পূর্ণা। ফেরজাদ বলল, তোমার জন্য আমি সবসময় দোয়া করি পূর্ণা, আরো দূরে এগিয়ে যাও। ধন্যবাদ বাবা। পূর্ণা মিহিরকে কোলে নিয়ে কপালে চুম্বন করে আলীকে বলল, ভাইকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি বাবা। আপনি চিন্তা করবেন না আম্মা, ভাইজানকে আমি দেখে শুনে রাখবো। আলী খুবই স্পষ্টবাদী এবং সাহসী। দরজার সামনে যেতেই চোখে পড়ে আসমার ঘরের দিকে। আসমা দরজার পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে। সেই ভয়ঙ্কর রাতে তার বড় ছেলে আজমিরকে সে হারিয়েছে। সেই দিন এর পর থেকে পূর্ণা তার চোখের বিষ হয়ে উঠেছে। ছেলের খুনের জন্য পূর্ণাকেই দায়ী করে। পূর্ণা তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। এই বাড়িতে আসমা তার শাশুড়ি নয়, বরং বন্ধুর মতো ছিল। 5 বছর কেটে গেল, আসমা একটা কথাও পূর্ণার সাথে বলেনি। উত্তাল নদীর ঢেউ, তীব্র বাতাস বইছে, বর্ষার মৌসুমি বৃষ্টির আভাস। নদীর পাড়ে হাতে বকুল ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে এক প্রেমিক তার প্রেমিকার অপেক্ষায়। বারবার পথের দিকে তাকিয়ে আছে, কখন আসবে সে। পরনে পাঞ্জাবি, কালো গায়ে সাদা পাঞ্জাবিটা বেশ চোখে পড়ছে। পথ দিয়ে হেঁটে আসছে নীল শাড়ি পরা এক সুন্দরী মেয়ে। ছেলেটি এই মেয়েটার অপেক্ষা করছে। দুধে আলতা গায়ের রং, মায়াবতী, লম্বা ঘন কালো কেশ। ছেলেটার পাশে দাঁড়ায়, মেয়েটির চুলের খোপায় বকুল ফুলের মালাটি পরিয়ে দেয়। লজ্জায় মাথা নত করে আছে মেয়েটি। অপেক্ষায় থাকা সেই ছেলেটির নাম হাসান, আর মায়াবতীটি প্রিয়া। হাসান প্রিয়াকে ভালোবাসে, কিন্তু বলতে পারেনি, তার মনে দ্বিধা ছিল। সুন্দরী মায়াবতী এই মেয়েটা কি কালো খাটো ছেলেটাকে ভালোবাসবে? নদীর পাড়ে বসে আছে হাসান, প্রিয়া। হাসান মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। হাসানের চোখে প্রিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। ভিন্ন তার চোখের দৃষ্টি, কি মায়া সেই চোখে। প্রিয়া লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না তার দিকে। কয়েক পলক তাকিয়ে আবার মাথা নত করে নেয়। হাসান বলল, তোমার কি অস্থির লাগছে প্রিয়া? তা না, আপনার সাথে এইখানে দেখা করেছি, আপা জানলে কষ্ট পাবে। ভাবি আমাকে পছন্দ করে না তাই না প্রিয়া? আপা তো এই কথা বলেনি কখনো। সে আপনাকে অনেক সম্মান করে। আগে করতো, সেই রাতের পর থেকে আমার জন্য শুধু তার মনে ঘৃণা রয়েছে। আমি তাকে রক্ষা করতে পারিনি। সেই রাতে আপনার ভাইকে হারিয়েছেন, তার জন্য এখন আমার কষ্ট হয়। কষ্টগুলো আর মনে করতে হবে না, অতীত ভুলে যাওয়াই ভালো। ঠিক প্রিয়া, তবে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, হারাতে চাই না তোমাকে। এটা সম্ভব নয়। প্রিয়া ব্যস্ততা দেখিয়ে উঠে দাঁড়িয়ে যায়। হাসান অশ্রু চোখে বলল, যেও না আমাকে রেখে, থেকে যাও না আমার কাছে, আমার সহধর্মিণী হয়ে, আমার সন্তানের মা হয়ে। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো প্রিয়া। হাসান হতাশ হয়ে বসে পড়ে। মিনমিন স্বরে বলতে থাকে, যদি বিচ্ছেদই হবে, দূরেই থাকতে হবে, তাহলে ভালোবাসার জন্ম কেন হয়? পূর্ণা নিজের চেম্বারে চেয়ারে বসে আছে, গভীর মনোযোগ দিয়ে কিছু কাগজপত্র দেখছে। মাথা নিচু করে দেখছে, তাই তার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সামির পূর্ণার সহকারী, সে আইনের শিক্ষার্থী। 2জন পুরুষ ও 1জন মহিলাকে নিয়ে চেম্বারে প্রবেশ করে। সামির তাদের সামনের চেয়ারে বসতে দেয়। আপা, বিচ্ছেদের এই যে মামলাটা, তারা এসেছে?
পূর্ণা কাগজের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে প্রশ্ন করল, আপনার স্ত্রীর সাথে বিচ্ছেদ করতে চাইছেন কেন? তার সাথে আর থাকতে চাই না। কেন? সে আমার সাথে প্রতারণা করেছে। আমার বাবা অসুস্থ ছিলেন, তখন কৌশলে আমাদের সমস্ত জমি সব কিছু তার নামে লিখে নিয়েছে। উল্টো এখন সে আমাদের নামে মামলা করছে। এখন আমরা বাড়ি ছাড়া। পাশে থাকা মহিলা বললেন, আমাদের সাহায্য করুন। আপনার স্ত্রীর নাম কি? সুধা। আপনার নাম? সাইদ তালুকদার। নামটা শুনে চমকে ওঠে পূর্ণা। হাতে থাকা কাগজের ফাইলটি পড়ে যায়, মাথা উঁচু করে তাকায়। একসময় যে তাকে ছেড়ে গিয়েছিল, আজ সে পূর্ণার কাছে সাহায্য চাইছে। জীবন বড়ই অদ্ভুত, কখন পরিবর্তন হয়ে যায় সেটা শুধু আল্লাহ জানে। তাই কাউকে অবহেলা করতে নেই। সাঈদ ও তার মা তাকিয়ে আছে পূর্ণার দিকে। এর মাঝেই মাহির ছেলেদের নিয়ে হাজির। আলী আর মিহির আম্মা বলে দৌড়ে এসে পূর্ণা তাদেরকে জড়িয়ে ধরে। মিহির সবে আম্মা বলতে শিখেছে, তার কথাগুলো অদ্ভুত স্পষ্ট বোঝা যায় না। আম্মা বলে না আন্না বলে, ঠিক বোঝা যায় না। মাহির চোখ পড়ে সাঈদের দিকে, তাকে দেখে একটু অবাক হয়, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। মাহির ছেলেদের হাত ধরে বলে, চলো আমার ছেলেরা, আম্মা কাজ করুক, আমরা একটু বাইরে অপেক্ষা করি। বলতে বলতে বাইরে চলে যায়। সাঈদ প্রশ্ন করে, তোমার সন্তান তারা? হ্যাঁ, আমার 2 ছেলে, আলী আর মিহির। এখন আপনাদের বিচ্ছেদ হতে সময় লাগবে, কম হলেও 6 মাস অপেক্ষা করতে হবে। সাঈদ বিরক্তকর দৃষ্টিতে বলল, পূর্ণা, এতদিন অপেক্ষা করতে পারবো না, জলদি কিছু করো, ওর হাত থেকে মুক্তি পেতে চাই। আমি নিয়মের বাইরে কিছু করতে পারবো না, ক্ষমা করবেন। পূর্ণা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে এখন যেতে হবে। আপনাদের আর কিছু বলার না থাকলে আসুন, ধৈর্য ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। পূর্ণা বাইরে চলে যায়। আসিয়া পূর্ণার পেছন পেছন ডাকতে থাকে। পূর্ণা দাঁড়িয়ে বলল, বলুন আন্টি। আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে গ্রামের আর গরিব ঘরের মেয়ে বলে কটাক্ষ করেছি। আমি কিছু মনে রাখি নাই, অতীত মনে রাখতে নেই। শুধু একটা কথাই বলার আছে আপনাকে। কি? গ্রামের দারিদ্র মেয়েরা নিজের স্বামী ও তার পরিবারের সাথে কখনো প্রতারণা করে না, নিজের জীবনের সবটুকু দিয়ে পরিবারকে আগলে রাখে। আমি আসছি, নিজের যত্ন নেবেন। আসিয়া পূর্ণার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হয়তো এখন তার অনুশোচনা হচ্ছে। সন্ধে পেরিয়ে রাত নেমে এসেছে। আসমা আজমির ঘরে একা বসে বসে কাঁদছে। সেই রাতের পর থেকে আসমা মানসিকভাবে ভেঙে পড়েছে। কারোর সাথে বেশি কথা বলে না। পূর্ণাকে সে এখন আর সহ্য করতে পারে না। আজমিরের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে। সন্তান যতই খারাপ হোক না কেন, মায়ের কাছে সে নিষ্পাপ শিশুদের মতো। পূর্ণা তার কান্না শুনে তার কাছে যায়। আজমিরের পোশাক জড়িয়ে ধরে কাঁদছেন তিনি। পূর্ণা তার পাশে গিয়ে বসলো, তার হাতে হাত রেখে বলল, আম্মা, কত বছর হয়ে গেল আপনি আমার সাথে কথা বলেন না। আমি জন্মের কিছুদিন পর মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কেমন আমি জানি না। যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, আমি আপনাকে ভয় পেয়েছিলাম। শুনেছি শাশুড়িরা খুব ভয়ঙ্কর হয়, কিন্তু আপনি ভয়ঙ্কর ছিলেন না। আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন, বন্ধুর মতো আমার পাশে ছিলেন, সহযোগী ছিলেন। আমি আপনার মাঝেই নিজের মাকে খুঁজে পেয়েছি আম্মা। সেই ভয়ঙ্কর রাতে আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আমিও আমার সন্তানকে হারিয়েছি। সে নিষ্পাপ ছিল, পৃথিবীর আলো দেখেনি। মায়ের গর্ভে তার মৃত্যু হয়েছে। আমি এখনো আমার সন্তানকে স্বপ্নে দেখি, তার কান্নার শব্দ শুনি। আমাদের কষ্টটা একই আম্মা, আমরা দুজনেই সন্তান হারানো মা। আসমা কাঁদতে কাঁদতে বলল, পূর্ণা, তোমাকে আমি শিরিনের থেকে কখনো আলাদা করিনি, নিজের মেয়ের মতো দেখেছি। আমি জানি আম্মা, আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তোমার ওপর কোনো রাগ নেই পূর্ণা, তোমার আমার কষ্ট ভিন্ন, তুমি বুঝবে না। আমাকে একা থাকতে দাও, পূর্ণা চলে যাও। পূর্ণা আর কথা না বাড়িয়ে চলে গেল। তবে একটু স্বস্তি পেয়েছে, আসমা তার সাথে আজকে কথা বলেছে। সকালে আদালতে চলে এসেছে পূর্ণা, সাথে তার সহকারী স্বামীর। মাহিকে না জানিয়ে সে তার মা, বাবা ও ভাইদের হত্যার তদন্ত শুরু করবে। এত বছর হয়ে গেল, পুলিশ কিছুই করতে পারেনি, তাই পূর্ণা আবার সব তদন্ত শুরু করবে। আদালতে হাজির সাঈদ। পূর্ণা তাকে দেখে বিরক্ত বোধ করছে। বিরক্তি শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল,
আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা আছে পূর্ণা। আপনার মামলা বিষয়টা নিয়ে আমি তো বলেছি। সেটা না পূর্ণা, তোমার সাথে কথা বললে আমি একটু স্বস্তি পাই। আমার এখন সময় নেই, ব্যস্ত আছি। বাবা মায়ের হত্যা তদন্ত করা শুরু করতে চাইছি। সাঈদ বিস্মিত হয়ে বলল, কার মৃত্যুর তদন্ত? বাবা মায়ের হত্যার তদন্ত আবার শুরু করতে চাইছি। তুমি কি বলছো পূর্ণা? আমি সেই দিন শুনলাম চাচা ভালো আছে। কার কাছে শুনেছেন? তোমার মা আশার কাছে। পূর্ণা চমকে ওঠে। আপনার সাথে তার কোথায় দেখা হয়েছে? এই তো সপ্তাহখানেক আগে গ্রামে গিয়েছিলাম, তোমাদের বাসার সামনে তার সাথে দেখা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম চাচা কেমন আছে, বলল ভালো আছে। পূর্ণার সে অদ্ভুত আচরণ করছিল, মনে হলো নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। এখন আর পারবে না, আমি নিজের হাতে তাকে হত্যা করব। পূর্ণার চোখে আগুনের মতো জ্বলছে, দেখে মনে হচ্ছে এই আগুনে সবকিছু পুড়িয়ে দেবে। স্বামীর তার এই রকম দৃষ্টি থেকে ভয় পেয়ে যায়, দ্রুত মাহির কাছে ছুটে যায়। ক্ষুব্ধ প্রতিশোধ ভয়ঙ্কর রূপে পূর্ণা দ্রুত গতিতে চলে এসেছে তার বাড়ির সদর দরজা দিয়ে এমনভাবে প্রবেশ করছে দেখে মনে হচ্ছে আগুন পাখি। চারিদিকে ভালো করে পলক করে নিল, সব কিছু ঠিকঠাক ছিল যেমন পূর্ণা রেখে গেছে। এই বাড়িতে যে কেউ আছে সেটা আশা কাউকে বুঝতে দেয়নি। পূর্ণা দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করে বলছে, দরজা খোলেন, আমি জানি আপনি এইখানেই আছেন। বেরিয়ে আসুন, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আপনি বেরিয়ে আসবেন না, আমি দরজা ভাঙবো। অনেক চিৎকারের পরও কোনো সাড়া শব্দ নেই। পূর্ণা হঠাৎ মনে পড়ল পিছনে একটা জানলা আলগা আছে, ওইটা দিয়ে ভেতরে যাওয়া যাবে। পূর্ণার সাথে সাথেই পেছনে চলে যায় এবং জানলা দিয়ে প্রবেশ করে। অন্ধকার ঘর, পূর্ণার দম বন্ধ হয়ে আসছে। অন্ধকারে ঠিকমতো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না। পূর্ণা সব দরজা জানলা খোলে, সদর ঘরে আসা ছিল না। পূর্ণা ও প্রিয়ার ঘরের মাঝের দরজাটা বন্ধ ছিল, ধাক্কা মারতেই খুলে যায়। আশা মাটিতে পড়েছিল, বুকে ছুরি বিদ্ধ, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পূর্ণা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছুরিটা তার বুক থেকে তুলে নেয়। সেই মুহূর্তে মাহি আর প্রিয়া চলে আসে। প্রিয়া সময় নিয়ে মিনমিন স্বরে বলে, আপা, তুমি মাকে মেরে ফেললে? হাসান দৌড়ে এসে বলল, মাহি, পুলিশ এসেছে। মাহি পূর্ণার হাত থেকে ছুরি নিয়ে আশার বুকে পাগলের মতো কোপাতে থাকে। সবাই তার কর্মকাণ্ড দেখে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে মিনমিন করে বলল, কি করছেন আপনি? থামুন। সরে যাও পূর্ণাময়ী, তুমি কিছু করোনি, ঠিক আছে? আমি সত্যি কিছু করিনি। তাহলে সরে যাও। মাহির চোখে মুখে রক্তের ফোঁটা, হাতে ছুরি, পুরো শরীরে রক্ত। পুলিশ আশাকে হত্যার দায়ে মাহিকে গ্রেফতার করে। আশার খোঁজ পাওয়া, তাকে হত্যার, পূর্ণার সেই বাড়িতে যাওয়া, পুলিশের সময় মতো উপস্থিত হওয়া, সব কিছুই পূর্বকল্পিত ছিল। কার পরিকল্পনা? দুনিয়াতে সুখ চিরস্থায়ী নয়, জীবনে দুঃখ কষ্ট থাকবেই। বেশি দিন পূর্ণার কপালে সুখ স্থায়ী হয় না, কোনো না কোনো বিপদ এসে হাজির হয়। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যাবেলায় চারিদিকে অমাবস্যা রাতের মতো অন্ধকার। পূর্ণা মাগরিবের নামাজ আদায় করে ছেলেদের নিয়ে বসে জানলার দিকে তাকিয়ে আছে। প্রতিদিন যেভাবে মাহির পথ চেয়ে তাকিয়ে থাকে কখন সে আসবে। আজকে বাসায় ফিরবে কিনা অনিশ্চিত। ফেরজাদ নামকরা উকিল নিয়ে গেছে মাহিকে ছাড়িয়ে আনতে। মোহনকে আদেশ দিয়ে গেছে পূর্ণাকে কোনোভাবেই বাসা থেকে বের হতে দেবে না, চোখে চোখে রাখ। মাহিকে ছাড়া পূর্ণার সময় থমকে গিয়েছে, এক মুহূর্ত বাসায় থাকতে পারছে না। আলী বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে, কৌতূহল হচ্ছে তার বাবা কি বাসায় ফিরবে জানার। জিজ্ঞেস করলো, আম্মা, বাবা কি আসবে? আসবে বাবা, আজকে দেরি হবে। আমি জানি আম্মা, বাবা কোথায় আছে। তুমি বাবার কাছে যাও। তোমার দাদা নজরে রেখেছে, বের হতে দিচ্ছে না বাবা। আম্মা, বাড়ির পেছনে বাগানে একটা সুড়ঙ্গ আছে, ওখান থেকে দুর্গ দিয়ে বের হওয়া যায়। আলী, তুমি এসব কি করে জানলে? আম্মা, আমি দাদিকে দেখেছি, প্রায় ওখানে যাই। আসো, আমাকে দেখাও, সাবধানে, কেউ যেন বুঝতে না পারে। আলী আর পূর্ণা খুব সাবধানে বাগানে যায়। শেষ প্রান্তে বিশাল বটগাছের নিচে সুড়ঙ্গে প্রবেশ করার মুখ, কাঠের দরজা দিয়ে ঢাকা।
আলী দরজাটা খুলে প্যান্টের পকেট থেকে মোমবাতি আর ম্যাচ বের করে জ্বালিয়ে দেয় পূর্ণার হাতে। বলে, আম্মা ভিতরে খুব অন্ধকার, এটা নিয়ে যাও। বাহ, আমার ছেলে খুবই বুদ্ধিমান। শোনো বাবা, ভাইকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, দেখে রাখবে। আর ঘরের দরজা আমি না আসা পর্যন্ত খুলবে না। ঠিক আছে আম্মা, তুমি একদম চিন্তা করবে না, তুমি যাও, আমি সুড়ঙ্গের দরজাটা লাগিয়ে দিয়ে যাই। আচ্ছা, তবে ফিরে এসে তোমাকে উত্তর দিতে হবে এইসব কিভাবে জানো। পূর্ণা মোমবাতির আলোতে ভেতরে প্রবেশ করলো। সাজানো পরিপাটি দেখে মনে হচ্ছে প্রতিদিন এইখানে মানুষ যাতায়াত করে। কিছু দূর এগিয়ে চোখে পড়লো এক বিশাল দরজা দিয়ে আটকানো ঘরের দিকে। পূর্ণা সামনে যায়, দরজায় তালা লাগানো। উল্টো দিকে তাকাতেই বের হবার পথ খুঁজে পায়। দ্রুত বাইরে বেরিয়ে যায়। পূর্ণা কারাগারে হাজির। পুলিশ অফিসার রুবেল তাকে দেখে বললেন, পূর্ণা ম্যাডাম, আপনি এত রাতে এইখানে কি করছেন? আমার স্বামীকে দেখতে এসেছি। আপনার স্বামী খুনের দায়ে কারাগারে আছে। আমার স্বামী খুন করেনি। তাহলে কে করেছে? আমি করেছি। আপনি যে কাউকে আঘাত করতে পারেন না সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি কিছুই জানেন না, আমি চাইলে আপনাকে মারতে পারি। ভয়ঙ্কর কথা বলবেন না। এমনিতে এই ঘটনার কারণে আইনি পেশা থেকে কিছুদিনের জন্য বরখাস্ত হয়েছেন। আপনার কথা শেষ হলে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যান। এটা সম্ভব না ম্যাডাম, আপনি বাসায় চলে যান। কাল আপনার স্বামীকে কোর্টে তোলা হবে, কাল দেখে নিয়েন। আমি আজকে এইখানেই থাকবো, আমার স্বামীর পাশে। খুব মজা পেলাম। কোন অপরাধে কারাগারে থাকবেন? পুলিশ অফিসারকে মারার অপরাধে? যারা পূর্ণাকে দেখে এগিয়ে এসে বললেন, পূর্ণা, তুমি এইখানে কি করছো? ম্যাডাম, যারা আপনার বোনকে বুঝান। পূর্ণা, আজকে দেখা করা সম্ভব না, কালকে দেখা করতে পারবো। পূর্ণা মিনমিন করে বলছে, আমি তাকে একা থাকতে দিতে পারি না। যারার কাছে গিয়ে পূর্ণা তার গালে একটা থাপ্পড় মেরে বসে। তার কাণ্ড দেখে অবাক সবাই। পূর্ণা বলল, আমি একজন পুলিশের গায়ে হাত তুলেছি, আমি অপরাধী, আমাকে কারাগারে বন্দি করুন। যদি আপনারা বন্দি না করেন তাহলে একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ করব, অফিসার রুবেল। আসুন আমার সাথে, স্বেচ্ছায় কারাগারে যেতে চাইলে। আমাকে আমার স্বামীর পাশে রাখবেন। ঠিক আছে, এটাই তো আপনার মামার বাড়ি, আপনি যেমন বলবেন। রুবেল কারাগারে নিয়ে যায় পূর্ণাকে। মাহি শব্দ শুনে তাকিয়ে থাকে দেখার জন্য কি আবার এই কারাগারে নিজেকে বন্দি করছে। পূর্ণাকে দেখে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি। সেইখানে কি করছে? পূর্ণাময়ী, তুমি এখানে কেন? আমি অপরাধী, তাই তারা আমাকে এইখানে নিয়ে এসছে। আজকে রাতে তোমার সাথেই থাকবো। পূর্ণা ম্যাডাম, আমাদের মহিলা অফিসারের গায়ে হাত তোলার জন্য শাস্তি পাচ্ছেন। তার শাস্তি কাল সকাল পর্যন্ত। মাহির পাশের কারাগারে তাকে রাখা হয়। মাঝে লোহার বেড়া দিয়ে আটকানো। মাঝের লোহার বেড়ার তাদের মধ্যে বাধা সৃষ্টি করছে। তার ফাঁক দিয়ে পূর্ণার হাতে চুম্বন করে বলে, তোমাকে অনেক ভালোবাসি পূর্ণাময়ী। পূর্ণা অশ্রুসিক্ত চোখ নিয়ে বলে, কেন করলে? নিজেকে কেন অপরাধী বানালে? তুমিও তো নিজেকে অপরাধী বানালে, কারাগারে নিক্ষেপ করলে। আমি তোমাকে একা থাকতে দিতে পারি না, সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করব। আপনি কেন একলা দুঃখের ভাগিদার হবেন? আমার প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমি কোরবান হয়ে যেতে পারি। আমার সন্তানেরা কোথায়? তুমি তাদের কোথায় রেখে এসেছো? তাদের নিয়ে চিন্তা করবেন না, আমাদের ছেলে আলী খুব বুদ্ধিমতী, তার কাছে হিমিকে আমানত রেখে এসেছি। শান্তি পেলাম, সন্তানরা ঠিক আছে জেনে। আচ্ছা পূর্ণাময়ী, আশা এখানে আছে, তোমাকে এই খবর কে দিল? সাইদ তাকে দেখেছে আমাদের বাসায়। সাইদের হঠাৎ আমাদের জীবনে আসা, এটাকে কাকতালীয় মনে হচ্ছে না পূর্ণাময়ী? সে এমনিতে নিজের পরিবার নিয়ে ঝামেলায় আছে, নিজেকে অন্যের ঝামেলায় কেন জড়াবে? আর তাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। পূর্ণাময়ী আপনার কাছে আপনার থাকবে। আপনার জায়গা কেউ কখনো নিতে পারবে না। পূর্ণার কপালে আলতো করে চুম্বন করে মাহি বলল, আমি জানি এই যে স্বামীর সাথে নতুন বাসায় আছো, কেমন লাগছে? তোমার সাথে যেখানে থাকবো সেটাই আমার রাজপ্রাসাদ। মনে পড়ে বিয়ের আগে তুমি আমাকে হুমকি দিয়েছিলে আমাকে কারাগারে রাখবে। আমি বলেছিলাম যদি তুমি সেখানে থাকো আমি থাকতে রাজি। আজকে দেখো আমার জন্য তুমি চলে আসলে। পূর্ণা মৃদু হেসে বলল,
হ্যাঁ, নতুন শ্বশুর বাসায় এক রাতের জন্য বেড়াতে এসেছি। দুজনেই আটহাসি হাসে। মিহির কান্না করছে। আলি তার খাবার নিয়ে নিজের হাতে ভাইকে খাওয়াচ্ছে আর বলছে, আমার লক্ষ্য ভাই মায়েরা আমানত। মা না আসা পর্যন্ত আমি তোমাকে দেখে রাখবো। তুমি আর কাঁদবে না, তোমার ভাই তোমার সাথে আছে। তুমি দেখে নাও, মা আমাদের বাবাকে ছাড়িয়ে নিয়ে আনবে, তারপর আমরা একসাথে 4 জন থাকবো, একদম সুখী পরিবারের মতো। এখন তুমি পেট ভরে খেয়ে একদম কান্না করবে না। তুমি কান্না করলে তোমার কান্নার শব্দ শুনে সবাই চলে আসবে আর বুঝে যাবে মা আমাদের সাথে নেই। মিনিট কয়েক পর। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।